এইভাবে যে একদিন নিজের ভার্জিনিটি হারাবো সেটা আগে কখনো কল্পনাতেও আসেনি। বন্ধুরা, আমি শুভ্র, সদ্য ২৫ পেরোনো মাস্টার্স পাস যুবক। ঘটনাটা আজ থেকে আরও প্রায় ৭ বছর আগের। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। ছোটবেলা থেকে ইন্ট্রোভার্ট গোছের ছিলাম বলে স্কুল বা কলেজে তেমন কোনো বন্ধু ছিল না আমার। আর বাইরে গিয়ে কারোর সাথে খেলবো বা আড্ডা দেব, সে সুযোগটাও মায়ের পড়াশোনা নিয়ে জোরাজুরির কারণে তখনও হয়নি। শৈশবে কাছের বলতে ছিল এক খালাতো বোন, বয়সে আমার ২ বছরের বড়। স্কুলের গ্রীষ্মের বা শীতের বন্ধে যখন মা খালারা সবাই মিলে নানি বাড়ি যেতাম, তখন এই বোনের সাথেই সারাদিন টই টই করে ঘুরতাম। তবে সেই বোনের সাথেও ক্লাস 8-এর পর থেকে আর দেখা হয় না। খালু মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বলে আপুকে পর্দা করে চালাতেন। আর আমি তখন সাবালক হয়ে গেছি বলে আপু আর তেমন আমার সামনে আসতেন না। আমরা তখন থাকতাম ঢাকার জিকাতালাতে, ৪ বেডরুমের মোটামুটি বড় এক বাসা। তাই আত্মীয়স্বজন কেউ ঢাকায় আসলে আমাদের বাসাতেই এসে উঠত। সেবার মায়ের কাছ থেকে জানলাম খালা ডাক্তার দেখাতে ঢাকা আসবেন কিছুদিনের জন্য, সাথে আপুও আসবে। খবরটা শুনে ভিতরে ভিতরে একটু খুশি ছিলাম যে অনেক দিন পর সেই আপুর সাথে আবার একটু দেখা হবে। কিন্তু আপু আসার পর সেই আশায় বালি পড়ল। আপুর সাথে কথা বলতে চাইলে খুব অল্প ২-১ শব্দে সে রিপ্লাই দিয়ে পাশ কাটিয়ে চলে যেত। আর আমি যেই রুমে থাকতাম তার ধারে কাছেও সে চলত না। এই রকম প্রায় ১ সপ্তাহ চলার পর আমিও আর তার দিকে তেমন আগালাম না। এদিকে বলে রাখি, আপু সারাদিন নিকাব পরে থাকত বলে আমি তার চেহারাও দেখতে পেতাম না। আর ঢিলে ঢালা বোরকার মতো ড্রেস পরত বলে তার শরীরও বোঝা যেত না। এর মধ্যে আমার প্রিটেস্ট পরীক্ষার অজুহাতে মাও আমাকে রুম থেকে তেমন বের হতে দিতেন না। কিন্তু সারাদিন বই পড়া আর রাতে মোবাইল দেখা ছাড়া নিজের রুমে আর কোনো অ্যাক্টিভিটি না থাকায় বোর হয়ে যাচ্ছিলাম দিন দিন। অগত্যা এক বিকেলে বের হয়ে দেখে আপু ড্রয়িং রুমের সামনে পায়চারি করছে। আমাকে দেখে বলল, আম্মা সকালে খালাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে নাকি এখনো ফিরেনি, খারাপ কিছু হলো কিনা সেই শঙ্কায় আছে। আমি অভয় দিয়ে বললাম যে হয়তো ডাক্তারের সিরিয়াল পাইনি এখনো, তাই দেরি হচ্ছে। পরে আপু আমাকে বললে একটু কল দিয়ে খোঁজ নিতে, তার নাকি মোবাইল নাই। আমিও তখন তার কথা মতো মাকে কল দিলে জানতে পারলাম খালার রিপোর্ট ভালোই আসছে, তাই তারা গেছে মার্কেটে কিছু কেনাকাটা করতে, ফিরতে নাকি রাত হবে। আপুকে জানানোর পর সে একটু আশ্বস্ত হলো। এদিকে এত বড় হয়েও তার মোবাইল নাই কেন তা জানতে চাইলাম আপুর কাছে। একটু লজ্জা পেয়ে বলল খালুর নিষেধ আছে, তাই নাকি কখনো ভয়ে খালার বাটন ফোনও সে ধরে না। এদিকে খালি বাসায় আপু আর আমি ছাড়া কেউ নাই, এটা বুঝায় বললে আপুকে বললাম সে চাইলে আমার মোবাইল নিয়ে একটু দেখতে পারে। প্রথমে একটু না না করলেও পরে হাতে মোবাইলটা ধরায় দেওয়ার পর নিজেই ঘোরায় ফেরায় দেখতে লাগলো। হঠাৎ সে অজান্তে ফোনের গ্যালারিতে ক্লিক করল, আর সাথে সাথে আমার আগের রাতে ডাউনলোড করা কয়েকটা ভিডিও তার সামনে চলে আসলো। ঘটনা এত আকস্মিক হলো যে আমি নিজেও তখন ভেবাচাক্কা খেয়ে গেলাম। আপু ছবিগুলো এক নজর দেখেই মোবাইলটা আমার হাতে ধরায় দিয়ে জোরে উল্টো দিকে ঘুরে গেস্টরুমে চলে গেল। এদিকে আমার ভয়ে ঘাম ছুটে গেছে। আপু আম্মাকে এসব বলে দিলে আমার মোবাইল আর ইজ্জত কোনোটাই থাকবে না। আমিও তখন একটু পরে গেস্টরুমে গিয়ে আপুকে সারি বলতে গিয়ে দেখি সে খাটের কোনায় মাথা নিচু করে ২ পা চেপে ২ হাতে হাঁটু ধরে শক্ত হয়ে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখেই মুখ নিচু করে বলতে লাগলো, ছি শুভ্র, তুমি এত খারাপ, এসব কি জঘন্য জিনিস তোমার মোবাইলে, ছি। তার কথা শুনে লজ্জা আর ভয় ২ থেকেই তাকে রিকোয়েস্ট করতে লাগলাম যেন এ কথা সে আর কাউকে না জানায়। আপু তখন নজরটা একটু উঁচু করে আমাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা কাউকে বলবো না আমি, কারো পাপ গোপন রাখাও ইসলামের বিধান। কিন্তু তুমি এসব কবে থেকে করতেছ? আমি একটু আশ্বস্ত হয়ে মিথ্যে বললাম যে এই বেশি দিন না আপু, কলেজের এক ছেলে দুষ্টুমি করে আমার মোবাইলে এসব দিয়ে দিয়েছে, আমার আর পরে এসব ডিলিট করতে মনে ছিল না। এবার আপুকে দেখলাম নিকাবের নিচ থেকে ভ্রু জোড়া নাচিয়ে একটু অন্যরকম চাহনি দিয়ে বলল, ও তাই, আসলেই এগুলো দেখে ডিলিট করতে তুমি এগুলো। আপুর কণ্ঠটা এ সময় এত মিষ্টি লাগলো যে আমি ভুলেই গেছি এখানে আমি তারে সরি বলতে আসছি। নিজেও তখন একটু বাঁকা চাহনি দিয়ে বললাম, হ্যাঁ তো,
তুমি হলে কি করতা? দেখে ডিলিট করতা না? একটু থতমত খেয়ে আপু বলতে লাগলো, আমি এসব দেখতাম না, এসব দেখা ভালো না, গুনাহ হয়। হঠাৎ কি ভেবে বলে ফেললাম, যদি দেখো তাইলে ডিলিট করবা? আপু কনফিউজড হয়ে বলল, আমি কেন দেখে তারপর ডিলিট করব? আমি তো দেখবই না। আমি বললাম, তাইলে আমার মোবাইলেরগুলোও তুমি ডিলিট করে দাও। আপু তখন মাথা নাড়াতে নাড়াতে বলতে লাগলো, না না, আমি তোমার মোবাইল ধরবই না, আমি টাচ মোবাইল চালাইতে পারি না, ওইসব ডিলিটও করতে জানি না। আমি একটু ট্রিক খাটায় বললাম, আরে আমি নিজে ডিলিট করতে গেলে মনে খচখচ করে, তার চেয়ে তুমি ডিলিট করে দাও, আর কিভাবে ডিলিট করে তা আমি শিখাই দিচ্ছি। এই বলে তার হাতে মোবাইলটা জোর করে ধরিয়ে গ্যালারিতে ঢুকলাম। সে হাত ছড়িয়ে নিতে গিয়ে ভুলে এক ভিডিওতে চাপ পড়ে সেটা প্লে হয়ে গেল। এদিকে আমি তখনও মোবাইল তার হাতেই ধরিয়ে রেখেছি। দেশি একটা কাপেলের ভিডিও ফুল ভলিউমে প্লে হয়ে গেছে। মোবাইল স্ক্রিনের নীলচে আলো মেহরিনের মুখে এক অদ্ভুত আভা ফেলেছিল। ঘরের নরম অন্ধকারে সেই আলোই যেন একমাত্র সঙ্গী। শুভ্রর খালাতো বোন মেহরিন হাতে ফোন ধরা, কিন্তু চোখ দুটোই এক অস্থিরতা। সে বসেছিল চুপচাপ, শরীরটা অল্প ঝোঁকে, যেন কিছু একটা গভীরভাবে দেখছে। শুভ্র ঘরের অন্য প্রান্তে বসে মেহরিনের এই অস্বাভাবিক নীরবতার চাপ ও উত্তেজনা লক্ষ্য করছিল। তাদের মধ্যে কয়েক বছরের ব্যবধান, কিন্তু সম্পর্কের বাঁধন ছিল গভীর। আজ সেই বাঁধনে যেন এক নতুন সুর বাজছে, যা শুভ্রর অপরিচিত। শুভ্র দেখল, মেহরিন মুখটা ঘুরিয়ে রাখলেও আর চোখে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। ভিডিওটা চলতেই থাকল। নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকটা উঠানামা করছে দ্রুত। শুভ্রর ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করছিল। এই চাপা উত্তেজনা, এই লুকোচুরি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছিল। সে আস্তে করে নিজের জায়গা থেকে উঠে মেহরিনের পাশে এসে বসল। মুহূর্তেই মেহরিন চমকে উঠল, যেন শুভ্রর উপস্থিতি তাকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ছুঁয়ে গেছে। হাত থেকে ফোনটা ফসকে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শুভ্র দ্রুত হাত বাড়িয়ে তা ধরে নিল। মেহরিনের হাতটা ধরে শুভ্র টের পেল, সেটা অস্বাভাবিক গরম আর কাঁপছে থরথর করে, যেন তার ভেতরে কোনো এক ঝড় বয়ে যাচ্ছে। তোমার কি জ্বর আসছে আপু? শুভ্রর কণ্ঠস্বর দ্বিধাগ্রস্ত শোনাচ্ছিল। মেহরিন উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে নিল। তার দৃষ্টিতে এক গভীর অস্বস্তি। শুভ্র তার কমালে হাত ছোঁয়াল। মুহূর্তেই মেহরিনের শরীরটা যেন বিদ্যুতের আঘাতে ঝাঁকুনি খেল। সেই স্পর্শ শুভ্রর বুকেও এক বিদ্যুৎ প্রবাহ এনে দিল। ওর মনের গভীরে তখন এক দোটানা, একদিকে এই আবেগপ্রবণ মুহূর্তের জন্য এক অপরাধবোধ, অন্যদিকে এক অদ্ভুত তীব্র টান যা সে এর আগে কখনো অনুভব করেনি। ঘরের বাতাসে এক চাপা উত্তেজনা আর এক অজানা গন্ধ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে কোনো কথা নেই, কেবল দুজনের অস্থির হৃদয়ের ধ্বনি। সেই রাতে তারা এক নতুন মোড়ের মুখোমুখি দাঁড়িয়েছিল, যেখানে সম্পর্কগুলো কেবল রক্তের বাঁধনে বাঁধা থাকে না, বরং এক অদৃশ্য টানে পরস্পরের দিকে ঝুঁকে পড়ে। রাত গভীর হচ্ছিল। শুভ্রর মনে তখনও দোলাচল। মেহরিনের সেই অস্বাভাবিক স্পর্শ আর নীরবতা তাকে ভাবাচ্ছিল। এই নীরবতা যেন এক নতুন গল্পের সূচনা। শুভ্র অস্থির হয়ে ঘরে পায়চারি করছিল। হঠাৎ মেহরিন ওর সামনে এসে দাঁড়াল। তার চোখে তখনও সেই অদ্ভুত ঝলক, কিন্তু এবার সে তার নিকাবটা সরাল। নিকাব সরে যেতেই শুভ্রর চোখ যেন আটকে গেল। কয়েক বছর আগের সেই লাজুক খালাতো বোনটা আর নেই। তার সামনে যেন এক অচেনা, রহস্যময় রূপকথার পরী। উজ্জ্বল চোখ, লালচে ঠোঁট, ভেজা কপাল আর ঘাড়ের ওপর লেপ্টে থাকা চুল। শুভ্রর নিঃশ্বাস যেন আটকে গেল। সে অনুভব করল তার নিজেরও শ্বাস ভারী হয়ে আসছে, শরীর এক অজানা উত্তেজনায় কাঁপছে। এ যেন মেহরিন নয়, তার বহু আকাঙ্ক্ষিত এক স্বপ্ন, যা আজ বাস্তবে ধরা দিয়েছে। এক চিলটে বাতাস তাদের দুজনের গা ছুঁয়ে গেল, তাদের শরীরের গন্ধ মিশে একাকার হয়ে গেল। এই প্রথম শুভ্র অনুভব করল তাদের সম্পর্ক কেবল রক্তের নয়, এর চেয়েও গভীরে কোনো এক বাঁধনে বাধা পাচ্ছে। শুভ্র ফিসফিসে করে বলল, তুমি এত সুন্দর হয়ে গেলে কবে আপু? তার কণ্ঠে ছিল বিস্ময় আর এক তীব্র আকর্ষণ। মেহরিন এক মুহূর্তের জন্য চোখ তুলে শুভ্রর দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। সেই লাজভরা দৃষ্টির ভেতরে চাপা কামনা আর কৌতূহল স্পষ্ট। শুভ্র নিজেকে আর আটকাতে পারল না।
তার হাত আলতো করে মেহেরিনের গালে ছোঁয়ালো, তারপর তার ঠোঁট ছুঁয়ে দিল মেহেরিনের নরম গালে। মুহূর্তেই মেহেরিন শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এই স্পর্শের জন্যই এতদিন অপেক্ষা করছিল। সে শুভ্রের ঠোঁটে গভীর এক চুমু ফেরত দিল, যেন এতদিনের গোপন টান, অব্যক্ত আকাঙ্ক্ষা একসাথে বিস্ফোরিত হল। তাদের দুজনের ঠোক, ঘন নিঃশ্বাস, কাঁপকাঁপে হাত সব মিলে ঘরের ভিতরে এক অদ্ভুত ঘূর্ণি তৈরি করল। তাদের শরীর এক আবেগের প্রবল বন্যায় ভেসে যাচ্ছিল। এই বিশুদ্ধ টান তাদের দুটি আত্মাকে যেন এক করে দিচ্ছিল। শুভ্রর শরীর তখনও শিহরিত হচ্ছিল, কিন্তু মনের ভেতরে এক তীব্র লড়াই থামছিল না। এটা কি ঠিক হচ্ছে? আমরা কি ভুল করছি? এই প্রশ্নটা প্রতি মুহূর্তে ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সম্পর্কের এই নতুন মোড় তাকে আনন্দ দিলেও এক গভীর অপরাধবোধ তাকে গ্রাস করছিল। সমাজের চোখে এই সম্পর্কটা যে কতটা ভুল তা সে খুব ভালো করেই জানত। অন্যদিকে মেহেরিনের চোখে ছিল ভয়, এক অজানা আশঙ্কার ছায়া। তবু সেই ভয়ের আড়ালে এক তীব্র আকর্ষণ তাকে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে ফিসফিস করে বলল, শুভ্র, থামো না। তার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা, আবেগ আর ভয়ে মেশানো। কিন্তু ভেতরে যেও না। তার কণ্ঠে ছিল একসাথে অনুরোধ আর এক গভীর ভয়, যেন সে এক নিষিদ্ধ সীমানায় পৌঁছেও নিজেকে শেষ মুহূর্তে আটকে রাখতে চাইছে। শুভ্র থমকে গেল। এ এক অদ্ভুত খেলা, টান, কামনা আর নিষিদ্ধের দেয়াল। সে বুঝল শুধু শরীর নয়, মনের ভেতরেও মেহেরিন এক তীব্র দ্বন্দ্বে ভুগছে। তার চোখগুলো যেন বলছিল সে এক নিষিদ্ধ পথে হাঁটতে চাইছে, কিন্তু তার আত্মসম্মান এবং ভয় তাকে শেষ মুহূর্তে থামিয়ে দিচ্ছে। এই দ্বন্দ্ব তাদের সম্পর্ককে এক নতুন জটিলতায় ফেলে দিল, যেখানে আকাঙ্ক্ষা আর বিবেক একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। সে রাতে তারা একে অপরকে ছেড়ে দিলেও তাদের মনের ভেতরের অস্থিরতা কাটেনি। তারা জানত এই রাত তাদের জীবনকে নতুন এক পথে নিয়ে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপে ছিল এক নতুন পরীক্ষার মতো। শুভ্র মেহেরিনকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। তাদের মাঝখানে এক অদৃশ্য দেয়াল, যা ভেদ করা তখনও সম্ভব হয়নি। তারা একে অপরের দিকে তাকিয়েছিল। চোখে ছিল হাজারো অব্যক্ত কথা, হাজারো না বলা অনুভূতি। কিছুক্ষণ পর পরিস্থিতি আবার অন্যদিকে মোড় নিল। রাত তখন গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। কেবল তাদের দুজনের মনে জাগা অস্থিরতা ছাড়া আর কোনো শব্দ ছিল না। শুভ্র নিজের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু মেহেরিনের মুখটা তার চোখের সামনে ভাসছিল। হঠাৎই তার ঘরের দরজাটা আস্তে করে খোলা হল। নিঃশব্দে মেহেরিন ঘরে ঢুকল। মোমবাতির ক্ষীণ আলোয় ওরা একে অপরের দিকে তাকাল। এবার কোনো কথা নেই, শুধু চোখের ভাষা। সেই ভাষা ছিল আবেগ, আকাঙ্ক্ষা আর এক গভীর ভালোবাসায় ভরা। মেহেরিন ধীরে ধীরে এগিয়ে এসে শুভ্রর বুকে মুখ গুজে দিল। তার উষ্ণ নিঃশ্বাস শুভ্রর বুকের উপর পড়তেই শুভ্রর শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। শুভ্র ওকে আলতো করে জড়িয়ে ধরল। তার আঙুল মেহেরিনের হাতের উপর দিয়ে বেয়ে গেল। প্রতিটি ছোঁয়ায় শরীর কেঁপে উঠছিল, কিন্তু এবার সে নিজেকে আটকাচ্ছিল। সে জানত এই পথটা কত বিপজ্জনক। তারা একে অপরের উষ্ণতায় ডুব দিলেও এক অদৃশ্য দেয়াল তাদের মাঝখানে ছিল। ওরা কথা বলছিল ফিসফিস করে। আমরা যদি ধরা পড়ি? মেহেরিনের কণ্ঠ ছিল ভয়ে জড়ানো। শুভ্র আলতো করে তার চুলে হাত বুলিয়ে বলল, কেউ জানবে না, রাত ঢেকে রাখবে। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর বিশ্বাস। মুহূর্তের জন্য যেন সব ভয় মিলিয়ে গেল। তাদের দুজনের নিঃশ্বাস গরম হয়ে উঠল, আলতো চুমু থেকে গড়িয়ে গেল আরও গভীরে। শরীর একে অপরের উপর ভর করে কাঁপছিল, যেন তারা এক প্রবল স্রোতে ভাসছিল। কিন্তু শেষ সীমা আসতেই মেহেরিন আবারও আঁকড়ে ধরল শুভ্রর হাত। না, আজও না, তার কণ্ঠে ছিল এক দৃঢ়তা। শুভ্র থমকে গেল, চোখে জমে থাকা আকাঙ্ক্ষা গিলে নিল। সে জানত মেহেরিন ঠিকই বলছে, তাদের এই সম্পর্ককে তারা এখনও এক নির্দিষ্ট সীমায় আটকে রাখতে চায়। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হারায়নি। এই টানাপোড়েন তাদের সম্পর্ককে আরও রহস্যময় করে তুলছিল। তারা সে রাতে একে অপরের পাশে শুয়েছিল, স্পর্শে স্পর্শে নিজেদের অস্তিত্ব অনুভব করছিল, কিন্তু কোনো সীমাকে অতিক্রম করেনি।
দিন যেতে লাগল, বাইরের চোখে সব স্বাভাবিক। দিনের আলোয় তারা একে অপরের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখত, যেন রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল এক অলীক স্বপ্ন ছিল। কিন্তু রাত নামনেই তাদের ভেতরের গোপন টান আবার জেগে উঠত। তাদের চোখ, তাদের নীরবতা, একে অপরের প্রতি তাদের আকাঙ্ক্ষা সবকিছুই যেন রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে উঠত। শুভ্রর মন তখনও মেহেরিনের দিকে টানছিল। সে জানত এই অনুভূতিগুলো স্বাভাবিক নয়, কিন্তু নিজেকে আটকাতে পারছিল না। একদিন এক অপ্রত্যাশিত খবর এলো। মেহেরিনের বিয়ে ঠিক হয়েছে। খবরটা শুভ্রর বুকের ভেতরে এক শীতল শূন্যতা এনে দিল। সে জানত তাদের সম্পর্ক সমাজ মেনে নেবে না, কিন্তু হৃদয় সেটা কি মানবে এই বিচ্ছেদ? তার চোখে অন্ধকার নেমে এলো। সে জানত এই দিনের মুখোমুখি তাকে হতে হবে, কিন্তু এত দ্রুত হবে তা সে কল্পনাও করতে পারেনি। মেহেরিনও কেমন যেন চুপচাপ হয়ে গেল। তার চোখে এক চাপা বিষাদ। বিয়ের আগের শেষ রাতে মেহেরিন আবার শুভ্রর ঘরে এলো। তার চোখ ভেজা, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে শুভ্রর বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে লাগল। শুভ্র, কাল আমি অন্য কারো হয়ে যাব, কিন্তু তুমি কি আমাকে ভুলে যাবে? তার প্রশ্নটা শুভ্র হৃদয়ে এক তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল। শুভ্র কিছু বলতে পারল না, কেবল তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই এক রাতের আলিঙ্গনে তারা তাদের সমস্ত ভালোবাসা, আকাঙ্ক্ষা আর বেদনাকে আটকে রাখতে চায়। রাতভর তারা একে অপরের বাহুতে বসেছিল, কোনো সীমা না পেরোলেও ভেতরের সব আকাঙ্ক্ষা উছলে উঠছিল। তাদের নীরবতা ছিল হাজারো কথার চেয়েও বেশি গভীর। এই রাত ছিল তাদের শেষ নির্জন রাত, যেখানে তারা নিজেদের অনুভূতিগুলোকে পুরোপুরি প্রকাশ করতে পারছিল। তারা জানত ভোর আলো ফুটলেই তাদের এই গোপন অধ্যায়ের শেষ হবে। তাদের এই ভালোবাসা সমাজের চোখে এক নিষিদ্ধ প্রেম হয়েই রয়ে যাবে। ভোর হতেই মেহেরিন চলে গেল। তার বিদায় শুভ্রর জীবনে এক গভীর শূন্যতা রেখে গেল। বিয়ের দিন শুভ্র দূর থেকে তাকিয়েছিল। সাজাপোড়া মেহেরিনকে দেখে তার বুকটা ভেঙে যাচ্ছিল। শুভ্রর মনে হচ্ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। ভিড়ের মাঝে মেহেরিন একবার চোখ তুলে শুভ্রর দিকে তাকাল। সেই দৃষ্টিতে ভাসছিল একসাথে অসীম টান আর বিদায়ের বেদনা। তার চোখগুলো যেন বলছিল, আমি তোমাকে ভুলব না শুভ্র, আমাদের এই গোপন ভালোবাসা আজীবন আমার হৃদয়ে থাকবে। শুভ্র বুঝল এই গল্পের শেষ নেই। সমাজ হয়তো ওদের আলাদা করে দিয়েছে, কিন্তু ভেতরের আগুন সেটা আজীবন জ্বলতেই থাকবে। তাদের ভালোবাসা হয়তো সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু তাদের হৃদয় তা কোনো দিন মানবে না। মেহেরিনের বিদায় এক নতুন জীবনের সূচনা হলেও শুভ্রর জন্য তা ছিল এক গভীর ক্ষত। সে জানত এই স্মৃতি আজীবন তাকে তাড়িয়ে বেড়াবে, কিন্তু এই স্মৃতিই তাদের অমর প্রেমের প্রতীক হয়ে থাকবে। এখানে শুভ্র আর মেহেরিনের দুজনের সম্পর্ক একটা নিষিদ্ধ সম্পর্ক, কিন্তু সেই নিষিদ্ধতাই তাদের আকর্ষণকে বারবার চরম পর্যায়ে নিয়ে গেছে। শরীর, মন, ভয়, আকাঙ্ক্ষা সব মিলে এক গোপন অধ্যায় হয়ে রইল তাদের জীবনে। এই অধ্যায় হয়তো সমাপ্ত হয়েছে, কিন্তু এর রেশ তাদের হৃদয়ে আজীবন থেকে যাবে। তারা সমাজের চোখে হয়তো আলাদা, কিন্তু তাদের আত্মায় তারা একে অপরের সাথে চিরকাল বাঁধা থাকবে। তাদের প্রেম ছিল এক লুকোনো ফুল, যা সবার আড়ালে ফুটেছিল এবং নীরবে ঝরে গেছিল, কিন্তু তার সুবাস রয়ে গেছিল শুভ্র আর মেহেরিনের জীবনে।